বিএনপি সরকার দুর্নীতি করে থাকলে জামায়াতের দুই মন্ত্রী পদত্যাগ করেননি কেন, প্রশ্ন তারেক রহমানের। পলাতক স্বৈরাচারের ভাষায় আক্রমণে লাভ হবে না, কাঙ্ক্ষিত দেশ গড়ার শপথ। দুর্নীতিতে বলে চ্যাম্পিয়ন ছিল, তো বিএনপি যদি অতই খারাপ হয় তাহলে ওই দুই ব্যক্তি কেন পদত্যাগ করে চলে আসেনি? তাদের গীবত গাই, তাদের সম্পর্কে সমালোচনা করি, তাতে কি জনগণের কোনো লাভ হবে? বিএনপি সেই রকম একটি দল যাদের পরিকল্পনা রয়েছে আগামী দিনে দেশকে কিভাবে পরিচালনা করবে। দেশে জনগণের রাজনীতি হবে, পরিবারের না। 12 ফেব্রুয়ারি 5 ছাত্র সংসদের রায়ের পুনরাবৃত্তি হবে। নির্বাচনী জনসভায় জামায়াত আমির, নারী কর্মীদের ওপর হামলায় ক্ষোভ। রাজনীতি হবে জনগণের রাজনীতি। এই রাজনীতি কোনো পরিবার বা কোনো দলের রাজনীতি হবে না। যারা নিজেদের দলকে সামনে রাখতে পারে না তাদের কাছে বাংলাদেশ কখনো নিরাপদ হবে না। 5টি বিশ্ববিদ্যালয় যুবক যুবতীরা তাদের রায় দিয়ে বলে দিয়েছে, আমরা এখন ইনসাফের পক্ষে, নতুন বাংলাদেশের পক্ষে। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময়, সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নাসির উদ্দিনের নির্বাচনী প্রচারে ডিম নিক্ষেপ, এনসিপি বিএনপি প্রার্থীর পাল্টাপাল্টি অভিযোগ। রাজধানী সহ সারা দেশেই জমজমাট প্রচারণা। পার্বত্য চট্টগ্রামে ইন্টারনেট না যাওয়ার দায় বিগত সরকারের। যোগাযোগ স্বাস্থ্য খাতেও হয়নি উন্নয়ন, ই লার্নিং কার্যক্রম উদ্বোধন করে প্রধান উপদেষ্টা। অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষ। রায় ঘোষণা যে কোনো দিন। 30 আসামির সর্বোচ্চ সাজার প্রত্যাশা প্রসিকিউশনের। মিয়ানমারে সংঘাতের জেরে ফের আরাকান আর্মির গুলি, কক্সবাজারের টেকনাফে এবার গুলিবিদ্ধ 2 বাংলাদেশি কিশোর, হাসপাতালে ভর্তি। এবং পে স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার, জানালেন জ্বালানি উপদেষ্টা। রমজান ঘিরে 10,000 টন মসুর ডাল ও 1 কোটি লিটার সয়াবিন তেল কিনছে সরকার। বিএনপি সরকার দুর্নীতি করে থাকলে সে সময় জামায়াতের 2 মন্ত্রী পদত্যাগ করেননি কেন, এমন প্রশ্ন তুলে তারেক রহমান বলেছেন, পলাতক স্বৈরাচারের ভাষায় আক্রমণ করছে একটি দল। বিএনপির সঠিক পরিকল্পনা ও দেশ পরিচালনার অভিজ্ঞতা থাকায় গীবত করে কোনো লাভ হবে না। ময়মনসিংহে নির্বাচনী জনসভায় নেতাকর্মীদের নিয়ে জনগণের কাঙ্ক্ষিত দেশ গড়ার শপথ নেন বিএনপি চেয়ারম্যান। মিজানুর রহমানের ক্যামেরায় মুরসালিন হক জুনায়েদের রিপোর্ট। আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম, তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম। 2 দশক পর ময়মনসিংহের মাটিতে তারেক রহমান স্লোগানে মুখরিত জেলা সার্কিট হাউস মাঠ। উষ্ণ অভ্যর্থনায় সিক্ত বিএনপি চেয়ারম্যান হাত নেড়ে শুভেচ্ছা জানালেন ভোর থেকে অপেক্ষমান ময়মনসিংহ বিভাগের নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রতি। কানায় কানায় পূর্ণ মাঠে উচ্ছ্বসিত কর্মী, সমর্থক ও ময়মনসিংহবাসী। বিকেল 3:30টায় জনসভা মঞ্চে আসেন তারেক রহমান। ধানের শীষে ভোট দিতে হবে। বক্তব্যের শুরুতেই স্থানীয় সমস্যা সমাধান সহ কর্মসংস্থানের মাধ্যমে মাদক মুক্ত দেশ গড়ার প্রত্যয় জানান বিএনপি চেয়ারম্যান। তরুণ বেকারদের মাদক সমস্যা দূর করার জন্য কর্মসংস্থান ব্যবস্থার কথা বললাম। অর্ধেক জনগোষ্ঠীকে পেছনে রেখে আমরা কোনোভাবেই দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো না। গৃহিণীদের জন্য আমরা একটি ফ্যামিলি কার্ড নামে কার্ড দিতে চাই মা বোনদের। কৃষক কার্ডের মাধ্যমে আমরা কৃষক ভাইদের কাছে সার, তার প্রয়োজনীয় অন্তত একটি ফসলের, সমগ্রভাবে একটি ফসলের বীজ, কীটনাশক, সার আমরা পৌঁছতে চাই কৃষক ভাইদের কাছে সরাসরি। আমাদের এখানে একসময় অনেক খাল বিল ছিল না আগে? এই খাল বিলগুলো সব ভরাট হয়ে গিয়েছে। এই খালগুলোকে আমরা পুনর্খনন করতে চাই। বিএনপি দুর্নীতি করে থাকলে সে সময় সরকারে থাকা জামায়াতের 2 মন্ত্রী কেন পদত্যাগ করেনি, এমন প্রশ্ন রেখে তারেক রহমান বলেন, দলটি পলাতক স্বৈরাচারের ভাষায় বিএনপিকে আক্রমণ করছে। স্বৈরাচার যেভাবে বলতো তাদেরই ভাষা ব্যবহার করছে। দুর্নীতিতে বলে চ্যাম্পিয়ন ছিল। আমার প্রশ্ন 2001 থেকে 2006 সাল পর্যন্ত তাদেরও তো 2 জন সদস্য বিএনপি সরকারে ছিল না? ছিল।
তো বিএনপি যদি অতই খারাপ হয় তাহলে ওই দুই ব্যক্তি কেন পদত্যাগ করে চলে আসেনি? অনেক দল আছে যারা এসে অন্য দল সম্পর্কে বিভিন্ন রকম কথাবার্তা বলে। আমি এখানে দাঁড়িয়ে আপনাদের সামনে অন্য দল সম্পর্কে অন্যরকম কথা বলি, তাদের গীবত গাই, তাদের সম্পর্কে সমালোচনা করি, তাতে কি জনগণের কোনো লাভ হবে? জনগণের কোনো লাভ হবে না। বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল হচ্ছে যাদের পরিকল্পনা রয়েছে আগামী দিনে দেশকে কিভাবে পরিচালনা করবে, কারণ এই দলটিরই অতীত অভিজ্ঞতা রয়েছে। কেউ যেন ভোট লুট করতে না পারে সেজন্য নিজের ভোটের হিসেব বুঝে নেওয়া পর্যন্ত কেন্দ্র এলাকায় ভোটারদের অবস্থান নেওয়ার আহ্বান জানান তারেক রহমান। এর আগে আমাদের ভোট বিভিন্ন জন বিভিন্ন ভাবে লুটপাট করে নিয়ে গিয়েছে। এবার সেই জন্য আমাদের সজাগ থাকতে হবে যাতে কেউ আমাদের ভোট লুটপাট করে নিয়ে যেতে না পারে। 12 তারিখের নির্বাচনে ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদেরকে একসাথে থাকতে হবে। আমরা ঐক্যবদ্ধ থাকলে আমাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারবো। দেশ জুড়ে ধারাবাহিক নির্বাচনী প্রচারণার তৃতীয় ধাপে ময়মনসিংহে এসে দেশ গড়ার নানা পরিকল্পনার পাশাপাশি বিভিন্ন প্রতিশ্রুতিও দিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশ গড়ে তুলতে একমাত্র বিএনপিরই সঠিক পরিকল্পনা রয়েছে বলেও দাবি করেন তিনি। সকাল 11টার দিকে গুলশান থেকে ময়মনসিংহে নির্বাচনী প্রচারণার উদ্দেশ্যে রওনা দেন তারেক রহমান। চলতি পথে নেতাকর্মী ও সাধারণ মানুষের অভ্যর্থনা গ্রহণ করে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপি চেয়ারম্যান। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ। এ বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী আলতাফ হোসেন, যাচ্ছি তার কাছে। আলতাফ, আপনাকে স্বাগত জানাই। আলতাফ, তারেক রহমান আজ সারাদিন ব্যাপী বিভিন্ন জায়গায় জনসভা করছেন, এখনও তার জনসভা আছে। একটু জানাবেন যে আজকে এখন পর্যন্ত তিনি জনসভাগুলোতে কি বার্তা দিলেন, কি বলতে চাইলেন? ধন্যবাদ আপনাকে। বেশ কিছু বিষয় আসলে তিনি এই জনসভাগুলোতে বক্তব্যে তিনি তুলে ধরেছেন। আমি প্রথমে আপনাকে দেখাতে চাই যে মূলত বেশ কিছু পয়েন্ট সেখানে উল্লেখ করেছেন তারেক রহমান। তার মধ্যে বিএনপি যে দুর্নীতিগ্রস্ত দল এইটা বলে যে জামাত ইসলাম, বিশেষ করে জামাত ইসলামী বাংলাদেশ জামাত ইসলামী তারা যে সমালোচনা করছে সেই সমালোচনার জবাব দিয়েছেন মূলত তিনি। এবং তারেক রহমান বলেছেন যে বিএনপি যদি দুর্নীতিগ্রস্ত দল হয়ে থাকে তাহলে জামাতের যে মন্ত্রীরা তাহলে তাদের সঙ্গে থাকলো কীভাবে, তারা পদত্যাগ করলো না, সেই বিষয়টি কিন্তু তিনি মনে করিয়ে দিয়েছেন। এবং একই সঙ্গে বলেছেন যে দুর্নীতিগ্রস্ত বিএনপি নয়, এটি প্রমাণ করে যে জামাতের যে মন্ত্রীরা তারা কিন্তু শেষ পর্যন্ত তাদের সেই সরকারে ছিল। একই সঙ্গে তিনি অস্বীকার করেছে যে বিএনপি কখনোই দুর্নীতিগ্রস্ত দল নয়, এমনকি বরং বিএনপি ক্ষমতায় থাকাকালীন সময়ে দুর্নীতি রোধ করতে তারা সক্ষম হয়েছিলেন বলে তারেক রহমান কিন্তু উল্লেখ করেছেন। একই সঙ্গে বলেছেন তারা বরং অন্য সরকার যখন ক্ষমতা এসছে বাংলাদেশে তখন কিন্তু তারা দুর্নীতিগ্রস্ত হয়ে যায় এবং পরবর্তীতে বিএনপি ক্ষমতায় আসার পর দুর্নীতির লাগাম টেনে ধরতে সক্ষম হয় বিএনপি। একই সঙ্গে তারেক রহমান কিন্তু আরও আলোচনা করেছে যে স্বৈরাচারের ভাষায় বিএনপিকে আক্রমণ করছে একটি দল, এরকম করে উল্লেখ করে তিনি কিন্তু বলেছেন, অর্থাৎ বাংলাদেশ জামাত ইসলামীকে উল্লেখ করেই মূলত তিনি বলেছেন যে আসলে স্বৈরাচারের ভাষায় বিএনপিকে আক্রমণ করা হচ্ছে এবং বলেছেন যে বিএনপির বিরুদ্ধে এরকম সমালোচনা করে কোনো লাভ হবে না, বিশেষ করে জনগণের কোনো লাভ হবে না। তিনি আসলে এভাবেই বলেছেন যে বিএনপির গীবত করে জনগণের কোনো লাভ হবে না, অর্থাৎ গীবত একটি আসলে ইসলামিক পরিভাষা এবং সেই পরিভাষা ব্যবহার করে তিনি বলেছেন যাতে বিএনপির সমালোচনা করে, অর্থাৎ শুধু বিএনপি নয় রাজনৈতিক দলগুলো একে অপরকে সমালোচনা করে আসলে দিন শেষে জনগণের যে কোনো লাভ হবে না সেই বিষয়টি কিন্তু আসলে তিনি তুলে ধরেন। একই সঙ্গে নির্বাচনী জনসভায় তারেক রহমান আরও বেশ কিছু বিষয় আলোচনা করেন। সেখানে বিএনপির পক্ষ থেকে পরিকল্পনা, অভিজ্ঞতা এবং বিভিন্ন বিষয়ে তিনি ক্ষমতায় গেলে, অর্থাৎ বিএনপি ক্ষমতায় গেলে কি কি করবেন সেই বিষয়গুলো কিন্তু তিনি আলোচনায় তুলে ধরেন, বিশেষ করে বিভিন্ন পরিকল্পনা, স্বাস্থ্য, শিক্ষা এবং একই সঙ্গে কৃষকদের জন্য কি কি ধরনের উদ্যোগ রয়েছে সেই বিষয়টি কিন্তু তুলে ধরেন। তিনি বলেন যে কৃষকদের জন্য কৃষক বা কৃষি কার্ড, একই সঙ্গে নারীদের জন্য যে ফ্যামিলি কার্ড, তিনি বারবারই যে জনসভাগুলোতে কিন্তু তিনি তুলে ধরছেন যে ফ্যামিলি কার্ড দিলে কি হবে, এর সুবিধাগুলো কি হবে সেই বিষয়টি কিন্তু আজও বলেছেন যে ফ্যামিলি কার্ড দিলে পরিবারগুলো অন্ততপক্ষে এক মাসে অন্তত একবার তারা স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারবে। একই সঙ্গে পরিশেষে কিন্তু তারেক রহমান একটি বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। তিনি বলেছেন যে ভোট লুট
ঠেকাতে কেন্দ্র এলাকায় অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি। আসলে মূলত এগুলো তো মোটামুটি তারা আজকে দিনের যেই সফরগুলো ছিল সেখানে বলেছেন। এই মুহূর্তে তিনি কোথাও জনসভা করছেন নাকি না? যে এই মুহূর্তে আসলে তারেক রহমান গাজীপুর জনসভায় আসলে অংশ নেবেন, তো সেখানে আমাদের সহকর্মী মেহেদী হাসান সেখানে আছেন। সেই জনসভার সর্বশেষ পরিস্থিতি জানতে আমরা সেখানে সরাসরি যাচ্ছি। মেহেদী, দেখুন, এই গাজীপুরের যে নেতাকর্মীদের অপেক্ষা সেটা কিন্তু সকাল থেকে, অর্থাৎ রাত 9টা পেরিয়েছে, এখনো দলের চেয়ারম্যান এখানে এসে পৌঁছায়নি। হয়তো আমরা জানতে পেরেছি আর কিছুক্ষণের মধ্যে এখানে এসে পৌঁছাবেন। তবে এত দীর্ঘক্ষণ অপেক্ষার পরও আমরা এখানকার যারা অপেক্ষা করছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যেমনটি বলছেন যে তাদের কোনো আক্ষেপ নেই, তাদের কোনো হতাশা নেই, অর্থাৎ তাদের কোনো ক্লান্তি নেই। তারা যতক্ষণ পর্যন্ত তাদের চেয়ারম্যান এখানে না আসবে ততক্ষণ পর্যন্ত এখানে বসে অপেক্ষা করবেন, তাদের চেয়ারম্যান মহোদয়কে দেখবেন। অর্থাৎ দীর্ঘদিন পর তারা সরাসরি দেখার সুযোগ পাচ্ছেন। অর্থাৎ এখানে বেশিরভাগ মানুষই কিন্তু তরুণ, অর্থাৎ তরুণ যারা রয়েছেন তারা তাদের জীবনে কখনো সরাসরি দেখেননি দলের চেয়ারম্যান মহোদয়কে। প্রায় 20 বছর পর এই গাজীপুরের মাটিতে আবারও ফিরছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেই উপলক্ষে আজকের এই নির্বাচনী সমাবেশে সকাল থেকেই গাজীপুরে যে 5টি আসন, সেই 5টি আসনের নেতৃবৃন্দ এখানে এসে উপস্থিত হয়েছেন। প্রতিটি মানুষের হাতে হাতে ব্যানার, ফেস্টুন, হাতে হাতে আসলে আগামী নির্বাচনের যে বার্তা সেটি তারা নিয়ে এখানে এসেছেন। তারা যিনি বলছেন আজকের এই সমাবেশ থেকে যে বার্তা তারা পাবেন তার মাধ্যমে আগামী রাজনীতিতে যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, তার পাশাপাশি আজকের এই বার্তা আগামী নির্বাচনে তাদের যে দল ধানের শীষ, বিএনপির যে প্রতীক ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে কিন্তু ব্যাপক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। এই আসনটি, অর্থাৎ এই গাজীপুরে যে 5টি আসন, সেই 5টি আসনের নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন। ধানের শীষের মনোনয়ন যারা পেয়েছেন তারা এখানে উপস্থিত হয়েছেন। আমরা জানতে পেরেছি তারেক রহমান কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই এই গাজীপুরের ঐতিহাসিক রাজবাড়ী মাঠ, যেটি তার স্মৃতি বিজড়িত এলাকা, সেখানে এসে উপস্থিত হবেন। উপস্থিত হওয়ার পর এখানকার যারা আসলে নেতৃবৃন্দ যারা রয়েছেন, বিশেষ করে ঐক্যের বার্তা এখান থেকে দেওয়া হচ্ছে সাধারণ নেতাকর্মীদের মাঝখানে। তারা যিনি বলছেন একাধিক প্রার্থী মনোনয়ন প্রত্যাশী ছিলেন, তবে মনোনয়ন প্রত্যাশী থাকার পরও দিন শেষে এক হয়ে তারা কাজ করবেন, আগামী নির্বাচনে তাদের দল ধানের শীষকে বিজয়ী করবেন, এমনটা কিন্তু তারা বলছে। তো এই ছিল গাজীপুরের রাজবাড়ী মাঠ থেকে বিএনপি নির্বাচনী জনসভার সবশেষ তথ্য আমার কাছে। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন গাজীপুর থেকে মেহেদী হাসান। এদিকে আমরা আজকে জানি যে খুলনা বিভাগের যশোরে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বক্তব্য রেখেছেন। এ বিষয়ে আমাদের সহকর্মী একটি রিপোর্ট রয়েছে, সেটা আমরা দেখে আসতে চাই। খুলনা বিভাগ সফরের দ্বিতীয় দিনের শুরুতে যশোরের ঈদগাহ ময়দানের জনসভায় যোগ দেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। কর্মী ও সমর্থকদের উপস্থিতিতে ভরে ওঠে মাঠ। বক্তব্যের শুরুতেই জামায়াতের আমিরের প্রতিশ্রুতি, যশোর হবে সিটি কর্পোরেশন। আল্লাহ যদি আমাদেরকে দেশ সেবার সুযোগ দেন, যশোরকে আমরা শহরকে সিটি কর্পোরেশনে উন্নীত করব। শফিকুর রহমান বলেন, গণভোটে হাঁ জিতলে জিতবে বাংলাদেশ। কড়া জবাব দেন জামায়াতের নারী কর্মীদের উপর হামলার, পরামর্শ দেন বিএনপিকে শোধরানোর। রাজনীতি হবে জনগণের রাজনীতি। এই রাজনীতি কোনো পরিবার বা কোনো দলের রাজনীতি হবে না। যারা নিজেদের দলকে সামনে রাখতে পারে না, নিজের দলের কর্মীদের জীবনের নিরাপত্তা দিতে পারে না, সেই দল যত বড় দল হোক, মাঝারি হোক, যাই হোক, তাদের কাছে বাংলাদেশ কখনো নিরাপদ হবে না। আমরা আমাদের ভাইদেরকে বলি, আপনারা দেশ গড়ার আগে দলটা গড়েন ভালো করে। এই ক্ষেত্রে আমাদের কোনো সহযোগিতা লাগলে তাও করব। দুপুরে সাতক্ষীরার জনসভায় তুলে ধরেন ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে জামায়াতের প্রত্যাশার কথা। আমরা আমাদের প্রতিবেশীদেরকে বন্ধু এবং প্রতিবেশী হিসেবে দেখতে চাই। আমরা তাদের সাথে উত্তম আচরণ করতে চাই, কিন্তু আমরা তাদের কাছ থেকেও উত্তম আচরণ চাই। আমাদের কথা সাফ, আমরা ন্যায়সঙ্গত পন্থায় কারো কোনো ক্ষতি না করেই তাদের সাথে উত্তম সম্পর্ক আমরা রাখতে চাই। আমরা উত্তম বন্ধু হিসাবে রাখতে চাই, কিন্তু আল্লাহর কসম আমরা কাউকে প্রভু হিসাবে আসতে দেব না। বিকেলে খুলনা নির্বাচনী জনসভায় যোগ দেন জামায়াত প্রধান। 12 ফেব্রুয়ারি 5টি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের মতো রায়ের প্রত্যাশার কথা জানান তিনি। যুব সমাজ জানিয়ে দিয়েছে, আমরা ওই বস্তা পচা পুরানা বন্দোবস্ত চাই না। 5টি বিশ্ববিদ্যালয়ে তরুণ, সচেতন, শিক্ষিত, সুশিক্ষিত, উচ্চশিক্ষিত
যুবক যুবতীরা তাদের রায় দিয়ে বলে দিয়েছে আমরা এখন ইনসাফের পক্ষে, নতুন বাংলাদেশের পক্ষে। আশ্চর্য বিষয়, আমাদের একটি বন্ধু সংগঠন তারা ফ্যামিলি কার্ড দেওয়ার ঘোষণা করেছেন এবং এটাও বলেছেন যে এটা মায়ের হাতে দেবেন। তারা একদিকে দিচ্ছেন ফ্যামিলি কার্ড, আরেকদিকে দিচ্ছেন আমার মায়ের গায়ে হাত। এই দুইটা একসাথে চলে না। নির্বাচনী পরিবেশ বিঘ্নিত করতে একটি দল পেশি শক্তির ব্যবহার করছে বলেও অভিযোগ করেন জামায়াতের আমির। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। আমরা প্রতিবেদনে দেখছিলাম, হ্যাঁ আলতাফ, যেটি দেখলাম যে জামায়াত আমির দুটি জায়গায় যশোর এবং খুলনায় দুটি জনসভা করেছেন। এই জনসভাগুলোতে আসলে তার মূল বক্তব্য কি ছিল, কাদের উদ্দেশ্যে কি বলেছেন, তিনি কি মূল বক্তব্য মোটা দাগে যেটি বলতে হয় যে আসলে জামায়াতের আমির মূলত 3-4টি বিষয় আসলে মোটা দাগে উল্লেখ করেছেন। সেখানে তিনি উল্লেখ করেছেন পরিবার নয়, দেশে জনগণের রাজনীতি চলবে। দলের নারী কর্মীদের উপর যে হামলা হয়েছে সেটির ক্ষোভ জানিয়েছেন, একই সঙ্গে বিএনপিকে শুধরানোর পরামর্শ দিয়েছে। মূলত আসলে যেটি বলতে হয় যে পরিবার নয়, দেশের জনগণের রাজনীতি চলবে, এই বিষয়টি উল্লেখ করে তিনি বোঝাতে চেয়েছেন যে আসলে গণতান্ত্রিক প্রক্রিয়াতেই যেন এই দেশ চলে এবং রাজনীতি চলে এবং রাজনৈতিক দলগুলো যেন সেই অনুশীলন যেন করে, এবং বলেছেন যে পরিবারতন্ত্র নয়, মূলত জনগণের যে ম্যান্ডেট, জনগণের ভোটেই মূলত সেখানে রাজনীতি হবে এবং রাজনৈতিক দলগুলো পরিচালিত হবে। একই সঙ্গে দলের যে নারী কর্মীদের উপর যে হামলার ক্ষোভ সেটি কিন্তু জানিয়েছেন। আমরা জানি যে বিগত কয়েকদিনে এরকম ঘটনা আমরা খবর জেনেছি গণমাধ্যমের বরাতে যে বিএনপির অথবা অন্য কোনো দলের পক্ষ থেকে জামাতের নারী কর্মীদের উপরে হামলার ঘটনা ঘটেছে। সেই প্রেক্ষাপটে কিন্তু জামাত আমির বলেছেন যে এই ধরনের হামলা আসলে অনাকাঙ্ক্ষিত এবং তিনি এর প্রতিবাদে তিনি একই সঙ্গে কিন্তু আমরা জানি জামাতের পক্ষ থেকে মহিলা সমাবেশেরও আহ্বান করা হয়েছে এবং একই সঙ্গে এই সমাবেশে আসলে জামাতের পক্ষ থেকে বড় ধরনের একটি সমাগম করার একটি তারা পরিকল্পনা করছে। একই সঙ্গে বিএনপিকে শুধরানোর পরামর্শ কিন্তু তারা দিচ্ছেন। তারা বারবারই বলছেন যে আসলে সমালোচনা নয়, তারা বলছেন যে আমরা সবাই মিলে, জামাত আমির কিন্তু বারবারই বলছেন সবাই মিলে যেন দেশ পরিচালনা করতে পারে, সেই পরিবেশ যেন তারা করতে পারে। একই সঙ্গে জামাত আমির যেটি আরও বলেছেন যে 12 ফেব্রুয়ারি ছাত্র সংসদের মতো ফল হবে এবং গণভোটে হ্যাঁ জিতলে জিতবে বাংলাদেশ, প্রভু নয়, ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের আশা। এই পয়েন্টটিতে মূলত তিনি যেটি বুঝাতে চেয়েছেন যে বিগত 5 বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন, সেই নির্বাচনে আসলে শিবিরের যে সংখ্যাগরিষ্ঠতা যে নির্বাচিত জয়, সেই জয়ের বিষয়টি উল্লেখ করে তিনি বলেছেন যে একইভাবে জাতীয় নির্বাচনও একইভাবে জামাতের ফলাফল পজিটিভ হবে বলে তিনি এরকম বার্তা দিতে চাচ্ছেন এবং 12 ফেব্রুয়ারি তাদেরই জয় হবে বলে তারা কিন্তু প্রত্যাশা করছেন। একই সঙ্গে তিনি গণভোটের কথা বলেছেন যে গণভোটে হ্যাঁ জিতলে জিতবে বাংলাদেশ। আমরা জানি জামাত আমির কিন্তু প্রত্যেকটি জনসভায় তিনি হ্যাঁ ভোটের পক্ষে কথা বলছেন। একই সঙ্গে প্রভু নয়, ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের আশা। তিনি যেটি বলছেন যে ভারতকে তারা বন্ধুত্বপূর্ণ জায়গাতেই দেখতে চায়, কোনো ধরনের আধিপত্য, কোনো ধরনের প্রভুত্ব তারা দেখতে চায় না। জি, অনেক ধন্যবাদ আলতাফ আপনাকে। আপনার মাধ্যমে বেশ কিছু বিষয় জানলাম। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী আলতাফ হোসাইন, জানাচ্ছিলেন বড় দুটি যে নির্বাচনী জোট আছে তাদের আজকের যে জনসভা এবং সেখানকার বক্তব্য সম্পর্কে বিস্তারিত। ঢাকা 8 আসনে 11 দলীয় ঐক্যের প্রার্থী এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারির নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজে তাকে ডিম নিক্ষেপ করলে তৈরি হয় উত্তেজনা। এ ঘটনার জন্য প্রতিপক্ষকে অভিযুক্ত করেন নাসির উদ্দিন। তবে বিএনপি প্রার্থী মির্জা আব্বাস বলেন ডিম নিক্ষেপের ঘটনা উদ্দেশ্য প্রণোদিত। ঢাকার অন্যান্য আসনেও জমে উঠেছে প্রচার যুদ্ধ। হঠাৎ করেই ভুয়া স্লোগান রাজধানীর হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজ প্রাঙ্গণে। নির্বাচনী প্রচারণায় ঢাকা 8 আসনে 11 দলীয় ঐক্যের প্রার্থী এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারির দিকে ডিম নিক্ষেপ করে একদল লোক। মুহূর্তেই ছড়িয়ে পড়ে উত্তেজনা। ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েন এনসিপি নেতাকর্মীরা। ক্যাম্পাস থেকে বেরিয়ে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। প্রতিবাদে ফকিরাপুলে সংবাদ সম্মেলনে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই। ঢাকা 8 আসনের প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি বলেন ভোটের প্রচারে বাধা দেওয়ার ঘটনায় প্রতিপক্ষের সন্ত্রাসীরা জড়িত। ছাত্র দলের যারা হামলা করলো, সন্ত্রাসী হামলা আমাদের উপরে, মির্জা আব্বাসের যে বাহিনী, আমি পুরো বাংলাদেশের কাছে বিচার দিলাম। লেভেল প্লেয়িং ফিল্ড যে নাই মাঠে, এটা গত কয়েকদিনে বাংলাদেশের মানুষের কাছে স্পষ্ট হয়ে গিয়েছে। তবে ঢাকা 8 আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাসের দাবি নাসির উদ্দিন পাটোয়ারির প্রচারণায় এই ঘটনা উদ্দেশ্য প্রণোদিত। যারা করতেছে উদ্দেশ্যমূলক, ওদের
ওদের কিছু ভিন্নতর উদ্দেশ্য আছে, এই উদ্দেশ্যের জন্য এরা করতেছে। এটা এখানে আমি জানিও না কিছু, আমার তো যাওয়ার কথা 5টার সময় গেল ওখানে। এই ঘটনায় সংবাদ সম্মেলন করে হাবিবুল্লাহ বাহার কলেজের শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, ভোট চাওয়ার নামে অনুমতি না নিয়ে জোরপূর্বক কলেজে ঢুকে পিঠা উৎসবে বিশৃঙ্খলা সৃষ্টি করেন নাসিরউদ্দিন পাটোয়ারি। এদিকে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে এনসিপি নেতাকর্মীরা। তাদেরকে আমরা কেউ ইনভাইট করি নাই, তারপরও ওনারা এসেছে। ওনারা যে আসবে আমাদের কাউকে কখনো আগে কিছু বলাও হয় না, আমরা কেউ কিছু জানতামও না। তারা নিজেরা ডিম নিয়ে এসে নিজেদের উপরে নিক্ষেপ করে হাবিবুল্লাহ বাহার স্টুডেন্টের উপর প্রচারণা করে দিয়েছে। এদিকে ঢাকা 6 আসনে বিএনপি প্রার্থী ইশরাক হোসেন এবং ঢাকা 16 আসনে আমিনুল হক গণসংযোগ করেছেন। তারা বলেন, কোনো কারণে প্রতিপক্ষ দল রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে গৃহবন্দী হয়ে পড়বেন নারীরা, হরণ করা হবে ব্যক্তি স্বাধীনতা। এদিকে প্রচারণায় বিএনপির জোট সঙ্গী ঢাকা 12 আসনের প্রার্থী সাইফুল হক বলেন, কালো টাকা ছড়িয়ে ভয়ভীতি দেখানোর চেষ্টা করছে কেউ কেউ। আমাদের প্রতিপক্ষ রাজনৈতিক দল ভুলেও রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যায়, নারীদেরকে তারা গৃহবন্দী করে ফেলবে। ঘরে ঘরে গিয়ে বিকাশ নাম্বার নিয়ে সেই বিকাশে তারা টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে, যেটি ইতিমধ্যে আমরা লিখিতভাবে রিটার্নিং কর্মকর্তা আমরা নির্বাচন কমিশনে অবগত করেছি। কেউ কেউ কালো টাকার ছড়ানোর একটা পরিকল্পনা কারো আছে, সুতরাং এগুলোকে অবশ্যই বন্ধ করতে হবে। আজিমপুরে জামায়াত প্রার্থী এনায়েতুল্লাহ এবং ঢাকা 12 আসনে সাইফুল আলম বলেন, নির্বাচন ভণ্ডুল করতে অপতৎপরতা চালাচ্ছে একটি দল। আচরণবিধি মানাতে ইসিকে ব্যবস্থা নেওয়ার তাগিদ তাদের। অনেক বড় বড় বিল্ডিং দেখবেন যে ডেভেলপাররা কাজ করতেছে, কাজ বন্ধ করে ক্লাব বানায় ফেলছে, পরে কাজ করে পরে আমরা এখন ক্লাব বানাবো। এই আচরণগুলি কিন্তু মানুষ স্বাভাবিকভাবে নেয় না, এটাকে আপনি ব্যালটের মাধ্যমে আপনি এটা জবাব পাবেন। যারা নির্বাচন ভণ্ডুল করতে চায় অথবা কেউ যদি প্রতিপক্ষকে ঘায়েল করতে চায়, তাহলে এইসব মাসেলম্যানরা পয়সার বিনিময়ে ব্যবহার হবে। শুধু প্রতিশ্রুতি নয়, পরিকল্পনা বাস্তবায়নের নিশ্চয়তা চান ভোটাররা। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। পার্বত্য চট্টগ্রামে ইন্টারনেট না যাওয়ার দায় বিগত সরকারের। যোগাযোগ ও স্বাস্থ্য খাতে উন্নয়ন হয়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে ভার্চুয়ালি 3 পার্বত্য জেলায় 12টি বিদ্যালয়ে ই-লার্নিং কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে কথা বলেন তিনি। দ্রুত সময়ের মধ্যে পাহাড়ের নির্বাচিত 149টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ই-লার্নিং কার্যক্রম শুরু হবে বলেও জানান প্রধান উপদেষ্টা। বলেন, সারা পৃথিবীতে ইন্টারনেট পৌঁছে গেছে, অথচ পাহাড়ে এখনো পিছিয়ে। এর জন্য বিগত সরকার দায়ী। আমরা বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের আমাদের দেশ, কাজে নাগরিকরা যা সুযোগ সুবিধা পায় আমাদেরকে সেটা দিতে হবে। এটা আমাদের দাবি, আমাদের অধিকার, এটা আমাদের দিতে হবে। কাজে সেই অধিকার যেন আমরা পূরণ করতে পারি। কাজে এই ইন্টারনেট না থাকার কারণে আমরা সবকিছু থেকে বঞ্চিত হয়ে গেলাম। এটা আমরা কেন বঞ্চিত থাকবো? বঞ্চিত থাকার কোনো কারণ নেই, এটা আমাদের দোষ ছাড়া আর কিছু নেই। এই দোষ আমরা মেনে নিচ্ছি, এই দোষ যাতে আমরা খণ্ডন করতে পারি এখন থেকে, সেটা মুক্ত হয়ে যেতে পারে। মুক্ত হওয়াটা কঠিন জিনিস না। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার বিচার কাজ শেষ। যে কোনো সময় রায় দেওয়ার কথা জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ে 30 আসামির সর্বোচ্চ সাজা, মৃত্যুদণ্ড প্রত্যাশা করছে প্রসিকিউশন। অন্যদিকে মামলা প্রমাণে ব্যর্থ হয়েছে দাবি করে খালাস চেয়েছেন আসামি পক্ষের আইনজীবীরা। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিশের বন্দুকের নলের সামনে দুহাত প্রসারিত করে বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন তিনি। কয়েক ফুট দূর থেকে তাকে লক্ষ্য করে গুলি করে পুলিশ। মাটিতে লুটিয়ে পড়েন আবু সাইদ। পুলিশের গুলির এই দৃশ্য ছড়িয়ে পড়ার পর সারা দেশে আন্দোলন ছড়িয়ে পড়ে স্প্রিংয়ের মতো। গত বছরের 24শে জুন আলোচিত এ মামলার তদন্ত রিপোর্ট হাতে পায় প্রসিকিউশন। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি, রংপুর মেট্রোপলিটন পুলিশের তৎকালীন কমিশনার সহ আসামি করা হয় 30 জনকে। শুরু হয় আনুষ্ঠানিক বিচার। মামলা প্রমাণে 25 জনকে ট্রাইব্যুনালে সাক্ষী হিসাবে হাজির করে প্রসিকিউশন। সাক্ষ্য জেরা, উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয় মঙ্গলবার। রাষ্ট্রপক্ষের দাবি, আসামিদের বিরুদ্ধে অপরাধ প্রমাণ করতে পেরেছেন তারা। সর্বোচ্চ শাস্তিও প্রত্যাশা তাদের। অকাট্য নিশ্চিদ্র প্রমাণ দ্বারা উপস্থাপন সক্ষম হয়েছি। যাদের বিরুদ্ধে আমরা অভিযোগ দায়ের করেছি তারা সকলেই মামলার সাথে সংশ্লিষ্ট, সকলের বিরুদ্ধেই অভিযোগ আমরা প্রমাণ করতে পেরেছি এবং আমরা আশা করছি যে মামলার রায় দ্রুত হবে। তবে নির্দোষ দাবি করে আসামিদের খালাস চেয়েছেন তাদের আইনজীবীরা।
আসামিদেরকে খালাস দিয়ে এই মামলাটি নর্মাল যে সেশনস কোর্ট অথবা দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে যারা যারা এই ঘটনার জন্য দায়ী তাদেরকে আইনের আওতায় এনে বিচার করা। এদিন র্যাবের টিএফআই সেলে গুমের মামলায় অভিযোগ গঠনের আদেশ পুনর্বিবেচনা চেয়ে করা আবেদনের শুনানি হয়। ট্রাইব্যুনাল আবেদনটি খারিজ করে দেন। আর ডিজিএফআইয়ের নিয়ন্ত্রণাধীন জিআইসি সেলে গুমের মামলায় দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ হয়। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরও থাকছে। তুষার ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের মৃতের সংখ্যা বেড়ে ৩০, বিদ্যুৎহীন ৮ লাখ মানুষ, ১১,০০০-এর বেশি ফ্লাইট বাতিল, কানাডায় যোগাযোগ ব্যবস্থা ব্যাহত, সতর্কতা জারি। গাজীপুরে বাসা ভাড়া নিয়ে তৈরি করেছিল জাল টাকা তৈরির কারখানা, র্যাবের অভিযানে আটক হয়েছে ৩ জন। দীর্ঘদিন ধরে বাসা ভাড়া নিয়ে চলছিল জাল টাকা তৈরির কারখানাটি। সোমবার মধ্যরাতে র্যাবের অভিযানে আটক করা হয় ৩ জনকে। এ সময় উদ্ধার করা হয় বিপুল পরিমাণ জাল নোট সহ টাকা তৈরির কাগজ। পাশাপাশি জব্দ করা হয় প্রিন্টার, স্ক্যানার, বিশেষ কাগজ, কালি ও ল্যাপটপ। সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়াচ্ছেন অন্তর্বর্তী সরকার। নির্বাচিত সরকার চাইলে সুপারিশ করা পে স্কেল বাস্তবায়ন বা বাতিল করতে পারবে বলে জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। সচিবালয়ে ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠক শেষে তিনি একথা বলেন। সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়ানোর সুপারিশ করে প্রতিবেদন দেয় নবম জাতীয় বেতন কমিশন। এতে ২০টি গ্রেড অপরিবর্তিত রেখে সর্বনিম্ন বেতন ২০,০০০ এবং সর্বোচ্চ ১,৬০,০০০ টাকায় উন্নীতের প্রস্তাব করা হয়, যা বাস্তবায়নে প্রায় ১ লাখ কোটি টাকা বাড়তি খরচ হবে সরকারের। জাতীয় নির্বাচনের আগে আমলাদের বেতন বাড়ানোর এই উদ্যোগ নিয়ে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। মঙ্গলবার সচিবালয়ে ক্রয় সংক্রান্ত বৈঠক শেষে জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান জানান, বেতন নিয়ে অনেকের মনে ক্ষোভ আছে। এর প্রভাব যেন নির্বাচিত সরকারের উপর না পড়ে, সেজন্য শুধু পে স্কেলে প্রতিবেদন তৈরি করা হয়েছে, বাস্তবায়ন করবে না অন্তর্বর্তী সরকার। পে কমিশন করা হয়েছে, পে কমিশনের রিপোর্টটাই শুধু দেওয়া হয়েছে, এটার কিন্তু বাস্তবায়নের কোনো সিদ্ধান্ত এখন হয় নাই। তো সুতরাং এই অন্তর্বর্তী সরকার যেহেতু আর মাত্র ১৫ দিন আছে, এখন আমরা এই ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করতে চাই। র্যাবের জন্য ১০০টি জিপ কেনা হচ্ছে জানিয়ে উপদেষ্টা বলেন, সামরিক সরঞ্জাম তৈরিতে সক্ষমতা বাড়াতেই চট্টগ্রামে ডিফেন্স ইকোনমিক জোনের জমি বরাদ্দ দেওয়া হয়েছে। বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি ওরা শুধুমাত্র একটা ল্যান্ড অ্যালোকেট করছে ফর প্রোডাকশন অফ ডিফেন্স ইকুইপমেন্ট। নির্বাচন সামনে রেখে রোহিঙ্গা ক্যাম্পগুলো হুমকি নয় বলে জানান স্বরাষ্ট্র সচিব। আমরা সচেতন আছি। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। অপারেশন থিয়েটারে নেওয়ার আগে বেডেই দেওয়া হয় অ্যানেস্থেশিয়া। বিশেষজ্ঞের বদলে ইঞ্জেকশন পুশ করেন নার্স। কিছুক্ষণ পরই মারা যায় আঙ্গুলের অপারেশন করাতে আসা 7 বছরের হাবিবা। সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালক জানান, কাউকে না জানিয়ে অ্যানেস্থেশিয়া দেন ওই নার্স। তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তারা এসে বলতেছে যে কি ব্যাপার, এটা তো আজকে ওটি হবে। আমি জি স্যার, আমার মেয়ের আজকে ওটি হবে, কিন্তু ইনজেকশনের পর আমার মেয়ে এরকম হয়ে গেছে। তখন অন্য ডক্টর বলতেছে এই অক্সিজেন লাগাও তাড়াতাড়ি। ফরিদপুরের জরিনা বেগম 7 বছরের মেয়ে উম্মে হাবিবার আঙ্গুলের অপারেশন করাতে ভর্তি করেন রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে। উনি জিহ্বায় কামড় দিয়ে বলতেছে হাই হাই, এটা কেন দিবে? পরিবার বলছে, মঙ্গলবার সকালে হাবিবাকে অপারেশন থিয়েটারে নেওয়ার আগে বেডেই দেয়া হয় অ্যানেস্থেশিয়া। অ্যানেস্থেসিস্টের বদলে ইনজেকশন পুশ করেন একজন নার্স। এর কিছুক্ষণ পরই মারা যায় শিশু। বাবা মা বলছে, অতিরিক্ত ডোজের কারণেই মারা গেছে আদরের সন্তান। আমি এখানেই বসা, আমার মেয়ে তো ঘুমেছিল, আমার মেয়ে তো জাগনা হয় নাই। ঘুমের মধ্যে উনি ইনজেকশন দিছে। যখন ইনজেকশন দেয় তখন আমার মেয়ে হাত নাড়াইছে। আমি এখানে আর এখানে দৌড়ছি, উনি ওই ইনজেকশনটা দিল, নন কিউ ইনজেকশন দিয়ে তারপর আবার অন্য ইনজেকশন দিল। যেটা দেওয়ার কথা ছিল সেটা না দিয়ে অন্যটা, মানে সোজা কথা চিকিৎসাটা ভুল দিছে ওরা। যে ইনজেকশন অবসর ইনজেকশন ওটিতে দিব, ও ফুল ডোজ ওর মেয়ের শরীরে ঢুকাইয়া দিছে। 10 মিনিট পরে ওই মেয়ে আর নাই। ভুল চিকিৎসায় হাবিবার মৃত্যুর অভিযোগ নিয়ে জানতে চাইলে হাসপাতাল পরিচালক দেন বিস্ফোরক তথ্য। তার দাবি, কারো সঙ্গে কথা না বলেই শিশু হাবিবাকে অ্যানেস্থেশিয়া দেন সিনিয়র স্টাফ নার্স ইয়াসিন। তাকে সাময়িক বরখাস্ত করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এক বাক্যে এটা অনাকাঙ্ক্ষিত, এটা অবশ্যই হতে আশা করা যায় না। পুরো ব্যাপারটাই যেহেতু অবহেলাজনিত অভিযোগ, এটা তদন্ত সাপেক্ষে আইনগত এবং প্রশাসনিক সর্বরকম ব্যবস্থা নেই।
শিশু হাবিবার মৃত্যুর পর থেকেই পলাতক রয়েছে অভিযুক্ত নার্স। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্র জুড়ে শক্তিশালী শীতকালীন ঝড়ে বিপর্যস্ত জনজীবন। দেশটিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 30 জনে। বিদ্যুৎহীন হয়ে পড়েছে 8 লাখ বাসিন্দা। বাতিল করা হয়েছে 11,000-এর বেশি ফ্লাইট। নিউ ইয়র্ক থেকে টেক্সাস পর্যন্ত ঝড়ের প্রভাব সামলাতে জরুরি ব্যবস্থা জোরদার করেছে স্থানীয় প্রশাসন। একই অবস্থা বিরাজ করছে প্রতিবেশী দেশ কানাডাতেও। তীব্র তুষারঝড় ও হাড় কাঁপানো শীতে নাজেহাল অবস্থা বাসিন্দাদের। যুক্তরাষ্ট্রের ওহাইও ভ্যালি, মিড সাউথ ও নিউ ইংল্যান্ড জুড়ে আঘাত হানে ভয়াবহ শীতকালীন ঝড়। ভারী তুষারপাত ও প্রবল ঠান্ডায় দেশটির পূর্বাঞ্চলের বড় অংশ অচল হয়ে পড়ে। তুষারঝড়ে বেশ কয়েকজনের মৃত্যুর খবরও পাওয়া গেছে। নিউ ইয়র্ক, টেনেসি, লুইজিয়ানা, কানসাস, পেনসিলভানিয়া ও টেক্সাসে প্রাণহানি হয়েছে। শুধু নিউ ইয়র্কই কয়েকজনের মৃত্যু নিশ্চিত করেছে সিটি হল। অনেক স্থানে বরফ পরিষ্কারের সময় অতিরিক্ত ঠান্ডায় অসুস্থ হয়ে মৃত্যুর ঘটনাও ঘটে। বিদ্যুৎ সরবরাহেও বড় ধাক্কা লেগেছে। সারা দেশে একই সময় বিদ্যুৎহীন হয়ে পড়েছেন লাখ লাখ গ্রাহক। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত টেনেসি, মিসিসিপি ও লুইজিয়ানা। বিভিন্ন রাজ্যে জরুরি ওয়ার্মিং সেন্টার খোলা হয়েছে এবং বয়স্ক ও গৃহহীনদের সহায়তায় বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া বাতিল করা হয়েছে হাজার হাজার ফ্লাইট। নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি জানান 5,000-এর বেশি স্যানিটেশন কর্মী ও 2,500 যন্ত্রপাতি নামানো হয়েছে। শহরের সব সড়ক পরিষ্কার করা হয়েছে বলেও দাবি করেন তিনি। তবে আরও একদিন অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন মেয়র। নাদিম মারজান, সময় সংবাদ। 8 দল নিয়ে পর্দা উঠল সিসিডিএম চ্যালেঞ্জ কাপের। 3 ভেন্যুর 4 মাঠে আসরের প্রথম দিনেই অংশ নেয় সবগুলো দল। 5 ফেব্রুয়ারি পর্যন্ত মোট 29টি ম্যাচ অনুষ্ঠিত হবে। সিঙ্গেল লিগ ফরম্যাটে সবগুলো দল একে অন্যের বিপক্ষে খেলার পর টেবিলের শীর্ষ 2 দল নিয়ে অনুষ্ঠিত হবে ফাইনাল। ভেন্যু হিসেবে রাখা হয়েছে পূর্বাচলের ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, পিকেএসপির 2 মাঠ আর ক্রিকেটার্স একাডেমিকে। ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট বয়কট করা 8 দল আর বিপিএল অবিকৃত থাকা ক্রিকেটারদের নিয়ে মূলত এই টুর্নামেন্টের আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। এর মাধ্যমে ক্রিকেটাররা ম্যাচের ভেতর থাকার পাশাপাশি পাইপলাইন সমৃদ্ধ হবে বলে প্রত্যাশা নীতি নির্ধারকের। একই সাথে চেয়ারম্যান বিসিবি মিডিয়া করেছিল। টি-20-র জন্য কিন্তু এনসিএল টি-20 ছাড়া আর আমাদের কোনো রিকগনাইজড ঘরোয়া আসর নেই। এর ফলে দেখা যায় যে এনসিএল টি-20-তে যারা পারফর্ম করে তারাই বিপিএল এ দল পায়। এর বাইরে খুব একটা নতুন প্লেয়ার উঠে আসে না বিপিএল এর ড্রাফট বা অকশন সিস্টেমের জন্য। তো এবার যেই রিজনেই হোক না কেন, আমরা কিন্তু ফার্স্ট ডিভিশনাল ক্রিকেটার যারা আছেন, ফার্স্ট এবং সেকেন্ড ডিভিশনের যারা ক্রিকেটার, ওদেরকে আমরা সুযোগটা দিয়েছি। তো তারা এখানে আমার মনে হয় যে এটা একটা প্ল্যাটফর্ম যেখানে তারা প্রুভ করতে পারবেন যে তাদের পোটেনশিয়াল বা তাদের পারফরমেন্সটা প্রুভ করে আমার মনে হয় যে সামনে এনসিএল এবং বিপিএল এর জন্য ওরা কন্টেন্ডার হতে পারবেন। এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। বিএনপি সরকার দুর্নীতি করে থাকলে জামায়াতের 2 মন্ত্রী পদত্যাগ করেননি কেন? প্রশ্ন তারেক রহমানের। পলাতক স্বৈরাচারের ভাষায় আক্রমণে লাভ হবে না, কাঙ্ক্ষিত দেশ গড়ার শপথ। দেশে জনগণের রাজনীতি হবে, পরিবারের না। 12 ফেব্রুয়ারি 5 ছাত্র সংসদের রায়ের পুনরাবৃত্তি হবে। নির্বাচনী জনসভায় জামায়াত আমির। নারী কর্মীদের ওপর হামলায় ক্ষোভ। নাসির উদ্দিনের নির্বাচনী প্রচারে ডিম নিক্ষেপ। এনসিপি বিএনপি প্রার্থীর পাল্টাপাল্টি অভিযোগ। রাজধানী সহ সারা দেশেই জমজমাট প্রচারণা।